নমস্কার। আজ বর্ষা নয়, গ্রীষ্মও নয়, কিন্তু আজ হেমন্ত। কেন? না, আজ 16 জুন হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। এটা খুব বড় দিন কিন্তু আমাদের। এরকম একটা মানুষ আমাদের মধ্যে কিছুকাল আগে পর্যন্ত ছিলেন। সারাক্ষণ ভরিয়ে রেখেছিলেন আমাদের জীবন ওর গানে, ওর কথায়, ওর সুরে, ওর ভাবনায়, ওর দীর্ঘ শরীরের চলাফেরায়। কি না, মানে আমরা যাতে বড় বাঙালি বলি, সেরকম এক বাঙালি আমরা পেয়েছিলাম হাতের কাছে। আমার সৌভাগ্য, হেমন্তদার আত্মজীবনী আমার গানের স্বরলিপি করার সময় তার অনেক সঙ্গ পেয়েছে। দিনের পর দিন, বিকেল বেলায়, ঠিক বাঙালি চেহারা একেবারে। গেলে ওই চা থাকতো, দুধ চিনি দেওয়া চা, আর তার সঙ্গে হরলিক্স বিস্কিট। তো ওর আরো আশপাশে ভাইরা আরো বন্ধু বান্ধবরা থাকতো, 2-5 জন। তারা তাদের সঙ্গে গল্প করে আমাকে নিয়ে পাশের ঘরে চলে যেতেন আর রেকর্ড করতেন। কত প্রশ্ন উঠে আসতো মনে। এখন ভাবি, যদি আরো কিছুদিন উনি থাকতেন, আরো কত প্রশ্ন নিয়ে আবার ওনার কাছে পৌঁছে যেতে পারতাম। কারণ এবার বলি, আমার বড় হয়ে ওঠা হেমন্তধার বলা যেতে পারে ছত্রছায়া। কিভাবে? না, ওরকম একটা ব্যারিটোন, টেনার ব্যারিটোন ভয়েস। মানে আমি ছেলেবেলায় রাগ সঙ্গীতের বেশি একটু টান ছিল, তাই বাংলা গানে যেখানে একটু ধ্রুপদী ধরনের চালচরণ আছে সেগুলো শুনতাম। কিন্তু আমার মেজদি, সে খুব ভক্তচোর হেমন্ত। তার কারণ মেজদির আবার খুব ভক্তি এবং পছন্দ ছিল ওয়েস্টার্ন পপ। আমাদের বাড়ির সামনে অ্যাংলো ইন্ডিয়ান্স, আমাদের বাড়ির পেছনে অ্যাংলো ইন্ডিয়ান্স, সেখানে সারাক্ষণ সব গান বাজনা হতো। দিদিও কিনে আনতো, আমরা শুনতাম। করতে করতে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, যে দিদির পছন্দ হেমন্ত কেন। তার কারণ ওই আওয়াজটা, ওই আওয়াজ আমাদের মুগ্ধ করে রাখতো। একটা সাহেবী আওয়াজ, অথচ কি নিটোল বাঙালি। এত বাঙালি, অথচ তার চাল চলন, সভ্যতা, মনের গড়ন ভীষণ সাহেবী। এটা আমি হেমন্তদাকে বলেছি, উনি হাসতেন, মৃদু হাসতেন। আর হেমন্তদার যেটা বড় গুণ আমার মনে হয় এখন বিশেষ করে, ওনাকে এতদিন দেখার পরে কোনোদিন কারো নিন্দে করতে শুনিনি। বাঙালির একটা বড় দোষ আছে, তারা পরচর্চা, পরনিন্দে করে। হেমন্তদা তার থেকে কিন্তু একেবারে আলাদা। হেমন্তদা আর একটা বড় গুণ ছিল, সাংঘাতিক ভালো গুণ। সেটা হলো, উনি প্রশংসা করতে পারতেন, মন ভরে বুক ভরে প্রশংসা করতে পারতেন। একটা ভালো গান এসছে বাজারে, মানে শুনেছি, ভালো লেগেছে, বললাম ওনাকে, হ্যাঁ হ্যাঁ বেশ ভালো গেয়েছে, জানো, গলার ধরনটা চলনটা একটু অন্যরকম, এইরকমভাবে বলতেন। তো হেমন্তদা কেন হেমন্তদা হলেন, তার অনেকগুলো কারণ আমি দিনে দিনে খুঁজে পেয়েছি। এক হচ্ছে, উনি ওনার মধ্যবিত্ত বাঙালি প্রেক্ষাপট কোনোদিন ভুলে যাননি, কোনো দিনও না। উনি জন্মেছিলেন তো অনেকেই জানেন হয়তো বারাণসীতে, আর কলকাতার উপকণ্ঠে কাছেই ওনার পৈতৃক বাড়ি। উনি থেকেছেন মূলত দক্ষিণ কলকাতায়, ওই চত্বরটা ছিল ওর খুব জানাশোনা জায়গা। আর গান বাজনা নিয়ে মেতে থাকতেন। ওর মা বলেছিলেন ওনাকে, যে যেদিন তোর নাম দেখব বা তোর ছবি দেখব, দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন ভদ্রমহিলা, সেখানে গিয়ে দেখলেন 3 জনের ছবি আছে, জ্ঞানপ্রকাশ ঘোষ, জ্ঞানপ্রকাশ ঘোষ, শচীন দেব বর্মন, এবং সেই মস্ত বড় গায়ক, আমাদের অন্ধ গায়ক। তো তাদের ছবির দেখে
উনি ফিরে এসে বললেন যে দেখ, যেদিন ওদের ছবির পাশে তোর ছবি দেখবো সেদিন আমার মনটা পড়বে, সেদিন আমি জানবো তুই আমার মতন হয়েছিস, মানে ওনার মনের মতন আর কি। এই মা যখন হেমন্ত দার 1935 সালে প্রথম রেডিও রেকর্ডিং হলো লাইভ, উনি গাইলেন ওখানে গিয়ে, রেকর্ডিং না, বাজানো হলো, উনি গাইলেন ওখানে। উনি পাশের বাড়িতে রেডিও ছিল না, পাশের বাড়ির বন্ধুর কাছে বাড়িতে গিয়ে শুনলেন, আর তাই নিয়ে খুব হইচই করলেন ওর বাল্য বন্ধু সুভাষ মুখোপাধ্যায়। আমি সুভাষদার কাছেও খুব গল্প শুনতাম হেমন্ত দার। একটা অদ্ভুত ব্যাপার আপনাদের বলি আজকে, একজন সমবয়সী বন্ধুর সম্পর্কে এত শ্রদ্ধা চট করে দেখা যায় না। তাকে একটু আমার বন্ধু তো আমারই সমবয়সী ইত্যাদি ইত্যাদি করে লোকে তাকে একটু চেপে ঢেকে রাখে, কিন্তু সুভাষ ছিলেন একেবারে উন্মুক্ত কণ্ঠ। হেমন্ত হেমন্ত হেমন্ত। ওদের আর এক বন্ধু ছিল যার সঙ্গে, যিনি আমার বলা যেতে পারে আমার অফিসের কর্তাও ছিলেন, সন্তোষ কুমার ঘোষ। সন্তোষবাবুর কাছেও হেমন্তদার কথা শুনতাম। ওরা 3 বন্ধু ছিলেন, জগৎবন্ধু দাস, হেমন্ত মুখোপাধ্যায় আর সন্তোষ কুমার ঘোষ আর সুভাষ মুখোপাধ্যায়। তো এসব সব লেখালেখি আছে, সব বলা আছে বিভিন্ন বইতে। তো ওনার সঙ্গে যখন বই করছিলাম, একটা জিনিস আমি আবিষ্কার করলাম যে রবীন্দ্রনাথ বলতে সাধারণত মানুষ যেরকম বললেই একটা 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 বায়বীয় চেহারা তৈরি করবার চেষ্টা করে। রবীন্দ্রনাথের বিপরীত উনি কিরকম যেন ভেতরে ভেতরে রবীন্দ্রনাথ মানুষ রবীন্দ্রনাথ, গায়ক রবীন্দ্রনাথ, সুরকার রবীন্দ্রনাথ, কবি রবীন্দ্রনাথ, এইভাবে ধরবার চেষ্টা করতেন। যেরকম একদিন আমাকে বললেন, আমি লিখেওছি ওর সম্পর্কে লিখতে গিয়ে, একদিন আমাকে যেন বললেন রবীন্দ্রনাথ চাইলে না খবরের কাগজেও সুর দিতে পারতেন। মানে ওনার এত ভালো কথা। আমি তো সবসময় বলতাম যে রবীন্দ্রনাথের, জানেন তো হেমন্তদা, আমি ছেলেবেলা থেকে গীতবিতান খুলে রবীন্দ্রনাথের গান শুনেছি। আমি দেখতে চেয়েছি যে কোথায় কিভাবে কোন সুর উনি লাগিয়েছেন, বলে ভীষণ ভালো জিনিস এটা, এটা আমিও করতাম। কিন্তু এটাও তুমি জানবে শঙ্কর, রবীন্দ্রনাথ চাইলে খবরের কাগজেও সুর দিতে পারতেন, এত ক্ষমতা না। উনি কথাকে কিভাবে দেখতেন, কিভাবে পেতেন। শুধু সেরা কবিতা হতে হবে না, মানে একটা ভাবনা থাকলেই সেটাকে উনি সুরের চেহারা দিতে পারতেন। তো উনি এইভাবে ব্যাখ্যা করতেন, খুব ভালো লাগতো। যেমন একদিন বর্ষা হচ্ছে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ওনার বারান্দায় বসে কথা হচ্ছে, আচ্ছা এই বর্ষা দেখলে আপনার কি রবীন্দ্রনাথের বর্ষার কবিতা মনে আসে? বললেন না, তা কেন? আমি বললাম কেন? বলে যে আমার কাছে গান আসে যদি আমার সামনে একটা হারমোনিয়াম থাকে, বা আমি একটা স্টুডিওতে বসে আছি। তুমি তো দেখেছি, তুমি এত আসো যাও, আমি কি এখানে গান করছি সেরকম দেখো না? দেখি না তো। তো বলে যে আমি গান তখনই করি যখন আমার হাতে হারমোনিয়াম থাকবে বা কোনো যন্ত্র থাকবে, যন্ত্রবাদ্য অন্যরা বাজাচ্ছে আমার সঙ্গে, আর একটা স্টুডিও থাকবে বা একটা এমন কোনো পরিবেশ যেখানে গান করা যায়। আমি গানটাকে ওইভাবে দেখি, একটা শুধু একটা শাস্ত্র নয়, একটা জীবনের পদ্ধতি যেটাকে মান্যতা দিতে হয়, এটা উনি বলতেন। তা আমি যখন বললাম যে এই যে বৃষ্টি পড়ছে, আপনার কোনো রবীন্দ্রনাথের গান মনে আসছে না? বললো যে হ্যাঁ, আমি দেখছি, তোমার সঙ্গে দেখছি, ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে, মনের মধ্যে নানা রকম অনুভূতি তৈরি হচ্ছে বর্ষাতে। এই দেখা 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 এরপরে হয়তো আমি গিয়ে যখন হারমোনিয়ামে বসবো তখন হয়তো একটা বর্ষার গান ধরে নেব। কিন্তু এই এখনই তুমি বললে আমি গাইবো তা কিন্তু নয়। এটা জর্জদারও ছিল। আপনি কইলেন আর আমি গাইতে শুরু করলাম, এমন হয় না, বলে গাইতে শুরু করতেন। হেমন্তদার তা নয়, জর্জদা বলতেন না তারপরে গাইতে শুরু করতেন। তো উনি বলতেন যে আমার এই পরিবেশ, এই সংগঠন, এই কাজকর্ম, চারিদিকে গানেরই পরিবেশ, আমি তাহলে গানটা ধরতে পারি। আর রবীন্দ্রনাথ সম্পর্কে আর একটা খুব সুন্দর কথা বলেছিলেন, জনশঙ্কর, আমাদের সৌভাগ্য যে এত বড় একটা মানুষ আমরা পেয়েছি, আর আমাদের দুর্ভাগ্য যে আমরা সেভাবে ওনাকে চর্চা করতে পারছি না। আমার কথাই ধরো, উনি বলছেন আমার কথাই ধরো,
আমি তো ছেলেবেলা থেকে আধুনিক গান গেয়ে গেয়ে গিয়ে 35 সাল থেকে গাইছি। আমার সত্যিকারের রবীন্দ্রনাথের গানের বলা যেতে পারে টান এবং স্রোত বইতে শুরু করলো যখন রবীন্দ্র শতবর্ষ কাছাকাছি হলো। কারণ আমি তো সবসময় অপেক্ষায় থাকি কে আমাকে গান গাইতে বলছে, কে আমায় রেকর্ড করতে বলছে, কোন আসরে গিয়ে বসছি তার উপর নির্ভর করে, এবং সেটা রবীন্দ্রনাথের গানের আসর কি। তো আমার যেটা হলো ওই 57-58 সাল থেকে ভেতরটা ঝড় হতে শুরু করলো রবীন্দ্রনাথকে নিয়ে। আমি জানি তখন ওর শতবর্ষের প্রস্তুতি হচ্ছে। আমি তখন অনেক গান, আমি বললাম আপনি কত গান ওনার যে কোনো সময় গাইতে পারেন? বললো 200 গান আমি যে কোনো সময় গাইতে পারি, কিন্তু আমি গাই কিন্তু ওই 30-35টায়। কেন? বললেন যে আমি জানি আমার শ্রোতা যারা পয়সা দিয়ে টিকিট কেটে এসে বসে আছে তারা কি গান চায়। আমি গেয়ে গেয়ে এবং তাদের হাততালি বলো বা সাধুবাদ শুনে শুনে বুঝে গেছি তারা কি গান পছন্দ করে। আমি সেই গানের মধ্যে ঘুরি। এটা আমার বলা যেতে পারে কি বলে শ্রোতাদের ছোট করে দেখা নয়, কিন্তু এটা ভালোবাসে বলে এই গানগুলো আমি গাই। যেমন আমার কোন আধুনিক মানুষের ভালো লাগে, আধুনিক আসরে গেলে সেটাও আমি জানি, আমি সেগুলো গাইবার চেষ্টা করি। তার সঙ্গে হয়তো দু একটা নতুন গান যেগুলো বাঁধা হয়েছে, গাওয়া হয়েছে, রেকর্ড হয়েছে সেগুলো গাই। আর একটা জিনিস, হ্যাঁ, তো আমি তখন বললাম এই যে কৃষ্ণচন্দ্র দে অন্ধ গায়ক, আপনার মা বলতেন যে কেষ্টবাবু আর আমাদের শচীন কর্তা আর এদের পাশে তোর ছবি যখন দেখবো তখন বুঝতে হয়েছিস। তো আমি এটাকে মার একটা আশীর্বাদ বলে মনে করি। মার একটা বড় লাল একটা খাতা ছিল, সেই খাতাতে উনি ওনার জীবনের নানান কথা লিখে গেছেন, আমায় দেখিয়েছেন, আমি পড়েওছি, ভারী সুন্দর। ওনার মতন করে উনি লিখে গেছেন। এই যে কথাগুলো একটু আগে বললাম ওর মা কথা বলে, সেগুলো কিন্তু ওই বইতেও আছে, উনি লিখেছেন। আর একটা অদ্ভুত কথা উনি লিখেছিলেন, আমি হয়তো তখন থাকবো না, কিন্তু বাঙালি জানবে একটা সত্যিকারের ভালো বাঙালিকে আমি ঘরে আনতে পেরেছি। আমরাও জানি এত বড় বাঙালি, এত সুন্দর বাঙালি, এত অপূর্ব সভ্যতার বাঙালি আমরা খুব বেশি পাইনি। বাঙালি বলতে যা বোঝায়, রবীন্দ্রনাথ যে বাঙালির কথা ভাবতেন, স্বামী বিবেকানন্দ যে বাঙালির কথা চিন্তা করতেন, ঠাকুর যে বাঙালির কথা ভাবতেন, বাঙালি বলতে যে একটা আন্দোলন বোঝায়, শুধু রাজনৈতিক আন্দোলন না, ভাবনা, চিন্তা, ভালোবাসার আন্দোলন, তার একটা প্রতিভূ ছিলেন হেমন্ত দা। আজকে তাকে প্রণাম করার সুযোগটা নিচ্ছে এই কারণে প্রতি বছর জুন মাসেরই গুনতে শুরু করে কবে হেমন্ত দার জন্মদিন আসছে। আজকে এলো, আপনাদের এই দু চারটে কথা বলে মনটা একটু হালকা হলো, ভালো লাগলো। আপনারা রবীন্দ্রনাথের কিছু গান যদি আজকে শোনেন এবং তার যদি হেমন্তর গলায় হয়, আমি খুব খুশি হব। আমি নিজেও এখন হয়তো আবার হেমন্ত দাতে ফিরে যাব। নমস্কার।